হাই ফ্রেন্ডস, তোমাদের সবাইকে স্টাডি পয়েন্ট চ্যানেলে ওয়েলকাম। আজকের এই পর্বে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর এবং তাদের সম্পর্কিত বিভিন্ন তথ্য নিয়ে আলোচনা করব। যেসব প্রশ্নোত্তরগুলো আসন্ন পরীক্ষায় তোমাদের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের পর্বের প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্ন বলছে যে কনিষ্কের রাজধানী কি ছিল? এখানে অপশন এ বেনারস, বি পুরুষপুর, সি সারনাথ, ডি এলাহাবাদ। এর কিন্তু ফ্রেন্ডস সঠিক উত্তর হবে পুরুষপুর ছিল কনিষ্কের রাজধানী। এর সম্পর্কিত কিছু তথ্য আমরা জেনে নেব যে কনিষ্ক ছিলেন কুষাণ বংশের। কনিষ্ক ছিলেন কোন বংশের? কুষাণ বংশের একজন শ্রেষ্ঠ রাজা ছিলেন কনিষ্ক। এই কুষাণ বংশের প্রথম রাজা ছিলেন প্রথম কদফিসেস ছিলেন প্রথম রাজা, এবং শেষ রাজা ছিলেন বাসুদেব ছিলেন শেষ রাজা। এবং এই কনিষ্কই 78 সালে শকাব্দ প্রতিষ্ঠা করেন। কনিষ্কের প্রধানমন্ত্রী ছিলেন মাথুর, এবং তিনি অশ্বঘোষ, নাগার্জুন, চরক, বাসুমিত্রের মতো কবিদের পৃষ্ঠপোষকতা ছিলেন। পরবর্তী প্রশ্ন আমরা দেখব কি আছে। 27 নম্বর প্রশ্ন এখানে বলছে যে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে অন্যান্যদের সমসাময়িক নন? অর্থাৎ যে ব্যক্তিগুলোর এখানে নাম বলা হয়েছে, অর্থাৎ তিনি কাদের সমসাময়িক ছিলেন না, একে অপরের সমসাময়িক ছিলেন না? এ বিম্বিসার, বি গৌতম বুদ্ধ, সি প্রসেনজিৎ, ডি মিলিন্দ। এর সঠিক উত্তর হয়ে যাবে মিলিন্দ। পরবর্তী প্রশ্ন 3 নম্বর প্রশ্ন দেখব কি আছে। 3 নম্বর প্রশ্ন এখানে বলা হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে বড় বিজাপুর গম্বুজটি কে নির্মাণ করেন? এ হোসেন শাহ, বি আদিল শাহ, সি ইলিয়াস শাহ, ডি নসরত শাহ। ফ্রেন্ডস এর সঠিক কিন্তু উত্তর হয়ে যাবে অপশন বি হবে এর সঠিক উত্তর। অর্থাৎ ভারতবর্ষের সবচেয়ে যে বড় গম্বুজটি বিজাপুর আছে সেটি কিন্তু নির্মাণ করেছিলেন আদিল শাহ। পরবর্তী প্রশ্ন কি আছে দেখবো আমরা। পরবর্তী এখানে প্রশ্ন বলা হচ্ছে যে চেঙ্গিস খা কোন রাজার রাজত্বে ভারতবর্ষে এসেছিলেন? এ ইলতুৎমিশ, বি বলবন, সি মোহাম্মদ বিন তুগলক, ডি আলাউদ্দিন খলজি। এর কিন্তু ফ্রেন্ড সঠিক উত্তর হয়ে যাবে ইলতুৎমিশ। অর্থাৎ ইলতুৎমিশের আমলে কিন্তু ভারতে এসেছিলেন চেঙ্গিস খা। ইলতুৎমিশ সম্পর্কিত কিছু তথ্য আমরা জানব। যে আমরা জানি যে ইলতুৎমিশ 40 চক্র প্রতিষ্ঠা করেন, এবং তিনি দাসবংশের একজন প্রকৃত দাসবংশের কি ছিলেন? তিনি একজন দাসবংশের ছিলেন প্রকৃত শাসক ছিলেন দাসবংশের। এবং দাসবংশ প্রতিষ্ঠা করেন কুতুবউদ্দিন আইবক কিন্তু দাসবংশ প্রতিষ্ঠা করেছিলেন। এবং দাসবংশের শেষ রাজা ছিলেন কায়ুরমাস। ইলতুৎমিশ কিন্তু আমরা জানি যে দিল্লিতে যে কুতুব মিনার আছে সেই কাজটা কিন্তু সমাপ্ত করেছিলেন, আর এই কাজ কিন্তু শুরু করেছিলেন কে? কুতুবউদ্দিন আইবক। এছাড়াও টঙ্কা ও জিতল নামক মুদ্রার প্রচলন কিন্তু ইলতুৎমিশের আমলেই হয়েছিল। আমরা জেনে গেলাম ইলতুৎমিশ সম্পর্কিত বিভিন্ন তথ্য, যেসব তথ্যগুলির ওপর ভিত্তি করে কিন্তু অনেক প্রশ্নোত্তর বিভিন্ন পরীক্ষায় এসেছে এবং আসন্ন পরীক্ষায় কিন্তু আসার সম্ভাবনা রয়েছে। তো চলো পরবর্তী প্রশ্ন কি আছে দেখে নেব, যে এরকম তথ্য অবশ্যই বিভিন্ন প্রশ্নে আমরা দিব। এখানে পরবর্তী প্রশ্ন বলছে যে সিজদা একটা প্রথা, এই প্রথা কার আমলে চালু হয়েছিল বা কে প্রবর্তন করেছিলেন এটি? এ বলবন, বি ফিরোজ শাহ তুগলক, সি মোহাম্মদ বিন তুগলক, ডি আলাউদ্দিন খলজি। এর ফ্রেন্ডস এর সঠিক কিন্তু উত্তর হয়ে যাবে কি? এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ হবে এর সঠিক উত্তর। অর্থাৎ বলবনি কি সিজদা প্রথা কিন্তু চালু করেন।
সিজদা একটা প্রথা। এই সিজদা কথার অর্থই হলো কি, যে সেই সময় যখন বলবন শাসক করছিলেন, অর্থাৎ বলবনই কিন্তু কি একজন বিখ্যাত শাসক ছিলেন, যিনি সিজদা অর্থাৎ সিংহাসনের সামনে নতজানু হওয়া এবং পাইবস অর্থাৎ সম্রাটের পদযুগল চুম্বন করা। এছাড়াও বলবন নিজেকে কিন্তু কি ঈশ্বরের প্রতিনিধি, বলবন নিজেকে ঈশ্বরের কিন্তু প্রতিনিধি বলে মনে করতেন, ঈশ্বরের প্রতিনিধি বলে তিনি মনে করতেন বলবন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন কি আছে আমরা দেখব। পরবর্তী এখানে প্রশ্ন রয়েছে যে মহাবীর কোথায় দেহত্যাগ করেন, অর্থাৎ মৃত্যুবরণ করেন কোথায়? এ বৈশালী, বি পাবানগর, সি লুম্বিনী, ডি পাটলিপুত্রে। এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস, অপশন বি হবে এর সঠিক উত্তর, অর্থাৎ পাবানগরী কিন্তু মহাবীর মৃত্যুবরণ করেন। কিছু তথ্য আমরা জানবো যে মহাবীর 540 খ্রিস্টপূর্বাব্দে কিন্তু বৈশালীর কুন্দ গ্রামে জন্ম লাভ করেন, যার বাল্য নাম আমরা জানি যে যার বাল্য নাম ছিল কি বর্ধমান। যার বাল্য নাম কি ছিল ফ্রেন্ডস? যার বাল্য নাম ছিল বর্ধমান। এবং তিনি তীর্থঙ্কর হিসাবে মহাবীর 24তম তীর্থঙ্কর ছিলেন, অর্থাৎ জৈন ধর্মের যে 24তম তীর্থঙ্কর কে ছিলেন বর্ধমান, 23তম তীর্থঙ্কর ছিলেন পার্শ্বনাথ। এর সাথে আমরা এটাও তথ্য জেনে নেব যে জৈন ধর্ম কিন্তু দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। এক দিগম্বর, যেটা দাক্ষিণাত্যে ভদ্রবাহু নেতৃত্বে হয়েছিল, এবং শ্বেতম্বর, যেটা উত্তর ভারতে স্থলবাহুর নেতৃত্বে হয়েছিল। এছাড়াও আমরা জানব যে প্রথম জৈন সম্মেলন কিন্তু পাটলিপুত্রে হয় এবং দ্বিতীয় জৈন সম্মেলন হয় বলভিতে। তাহলে আমরা কিন্তু এখানে তথ্য জেনে গেলাম যে অনেক তথ্য আছে হয়তো যেগুলো অনেকেরই অজানা আছে, কিন্তু আমরা বিভিন্ন প্রশ্ন আলোচনা করব এবং তার সম্পর্কিত ইম্পর্টেন্ট যেসব তথ্য আছে সেগুলো কিন্তু তার সাথে সাথে জেনে নেব, কেননা তার সম্পর্কিত বিভিন্ন তথ্য কিন্তু অনেক পরীক্ষায় আসছে বা এসে থাকে বা আসন্ন পরীক্ষার আসার সম্ভাবনা অনেক রয়েছে। তো চলো দেখে নিই পরবর্তী প্রশ্ন কি আছে। পরবর্তী প্রশ্ন এখানে কিন্তু বলা হচ্ছে যে বিবিকা মকবরা কিন্তু কোথায় অবস্থিত, এটা আমরা জানবো। এ আগ্রা, বি দিল্লি, সি ঔরঙ্গাবাদ, ডি আজমির। ফ্রেন্ডস, এর সঠিক কিন্তু উত্তর হয়ে যাবে ঔরঙ্গাবাদে কিন্তু বিবিকা মকবরা অবস্থিত। চলো দেখে নেব ফ্রেন্ডস পরবর্তী প্রশ্ন কি আছে। এখানে পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে যে শুঙ্গ বংশের দ্বিতীয় রাজা অগ্নিমিত্র যে নাটকের নায়ক ছিলেন সেটা নাট্যকার কে ছিলেন? এ কালিদাস, বি পতঞ্জলি, সি অশ্বঘোষ, ডি বাণভট্ট। এর কিন্তু ফ্রেন্ডস সঠিক উত্তর হবে অপশন এ হবে এর সঠিক উত্তর, অর্থাৎ কালিদাসই কিন্তু ওই নাটকটার নাট্যকার ছিলেন। কালিদাস সম্পর্কিত আরও কয়েকটি নাটকের নাম আমরা জেনে নেব কি কি আছে। যে অভিজ্ঞান শকুন্তলম খুবই গুরুত্বপূর্ণ একটা নাটক, যেটা অনেক পরীক্ষায় আসে বা এসে থাকে বা আসবে। দ্বিতীয় নম্বর হচ্ছে মালবিকাগ্নিমিত্রম, মেঘদূতম, কুমার সম্ভব, এইসব নাটক কিন্তু তিনি রচনা করেছিলেন। পতঞ্জলি সম্পর্কিত বিখ্যাত একটা গ্রন্থ আমরা জানি যে মহাভাষ্য কিন্তু পতঞ্জলি রচনা করেছিলেন। মহাভাষ্য এটা কিন্তু পতঞ্জলি রচনা করেছিলেন। তারপরে আমরা দেখব যে অশ্বঘোষ কিন্তু একটা খুব বিখ্যাত গ্রন্থ রচনা করেছিলেন, সেটা হচ্ছে কি অশ্বঘোষ রচনা করেছিলেন কিন্তু বুদ্ধচরিত। এবং বাণভট্ট কি রচনা করেছিলেন? বাণভট্ট কিন্তু রচনা করেছিলেন হর্ষচরিত। তাহলে এইসব তথ্য কিন্তু আমরা জেনে গেলাম, যেগুলো খুবই 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 তোমাদের পরীক্ষায় ইম্পর্টেন্ট। তো চলো পরবর্তী প্রশ্ন কি আছে আমরা চট করে দেখে নেব ফ্রেন্ডস। পরবর্তী এখানে প্রশ্ন বলা হচ্ছে যে 34 নম্বর প্রশ্ন হচ্ছে শাহজাহানের চার পুত্রের মধ্যে, শাহজাহানের যে চার পুত্র ছিল তাদের মধ্যে কে অথর্ববেদ অনুবাদের কৃতিত্ব অর্জন করেন? এ সুজা, বি মুরাদ, সি দারা, ডি ঔরঙ্গাবাদ। এর কিন্তু ফ্রেন্ড সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি হবে সঠিক উত্তর, অর্থাৎ দারাই কিন্তু কি অথর্ববেদ অনুবাদের একটা কর্তৃত্ব ভূমিকা পালন করেছিলেন।
পরবর্তী প্রশ্ন আমরা দেখব কি আছে। পরবর্তী প্রশ্ন এখানে বলা হচ্ছে যে সন্ন্যাসী বিদ্রোহের প্রধান নেতা কে ছিলেন? টিপু শাহ, মজনু শাহ, তিতুমির, অচল শাহ। ফ্রেন্ডস, এর সঠিক কিন্তু উত্তর হয়ে যাবে অপশন বি হবে এর সঠিক উত্তর, অর্থাৎ মজনু শাহ কিন্তু সন্ন্যাসী বিদ্রোহের প্রধান নেতা ছিলেন। তার পরবর্তী প্রশ্ন আমরা দেখব কি আছে। তার পরবর্তী কিন্তু এখানে প্রশ্ন বলা হচ্ছে, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে বুদ্ধ চরিত এর রচয়িতা কে? এর আগের প্রশ্নে আমরা কিন্তু আলোচনা করেছি যে বুদ্ধ চরিতের রচয়িতা কে। তোমরা যদি গুরুত্ব সহকারে সেই প্রশ্নের উত্তর দেখে থাকো তাহলে এটা কিন্তু তোমরা নিঃসন্দেহে পেরে যাবে আশা রাখছি। তো এ অশ্বঘোষ, বি বিলহন, সি কৌটিল্য আর ডি বিষ্ণুগুপ্ত। আশা করি তোমরা কিন্তু এর উত্তর দিয়ে ফেলেছ। এর কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস অশ্বঘোষ। অশ্বঘোষই ছিলেন কি যে বৌদ্ধ চরিতের রচয়িতা। এছাড়াও আমরা জানি, অনেকে হয়তো আমরা জানি যে এখানে কিন্তু বিলহন এর কথা বলা হয়েছে। বিলহনের কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ গ্রন্থ রয়েছে, যেটা আমরা অনেকেই হয়তো জানা আছে। বিলহনের একটা খুব গুরুত্বপূর্ণ গ্রন্থ, যেটা বিক্রমাঙ্গদিত্য। বিলহনের একটা খুব গুরুত্বপূর্ণ গ্রন্থ হচ্ছে বিক্রমাদিত্য। আর কৌটিল্যের একটা গ্রন্থ হচ্ছে কি অর্থশাস্ত্র। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্নোত্তর, এবং প্রশ্নোত্তর সম্পর্কিত বিভিন্ন তথ্য আমরা একে একে আলোচনা করছি, যাতে তোমাদের ক্ষেত্রে খুবই সুবিধে ও উপকার হয় বিভিন্ন পরীক্ষায়। এখানে পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে যে কোন সম্রাট উত্তর পশ্চিম ভারতের জন্য খরষ্টি লিপি, খুব গুরুত্বপূর্ণ একটা খরষ্টি লিপি ব্যবহার করতেন? এখানে কিন্তু অপশন বলা হচ্ছে এ অশোক, বি হর্ষবর্ধন, সি বিম্বিসার, ডি অজাতশত্রু। ফ্রেন্ডস, এর সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে সম্রাট অশোকই কিন্তু কি উত্তর পশ্চিম ভারতের জন্য খরষ্টি লিপি ব্যবহার করতেন। অশোক সম্পর্কিত কয়েকটা তথ্য আমরা জানবো, যেসব তথ্য খুবই গুরুত্বপূর্ণ, এবং সেই তথ্যকে ভিত্তি করে কিন্তু অনেক প্রশ্ন আসতে পারে। এর তথ্য হিসাবে আমরা কি জানবো, যে আমরা জানি যে সম্রাট অশোকই কিন্তু ছিলেন কি মৌর্য বংশের তৃতীয় ও শ্রেষ্ঠ শাসক। এছাড়াও ভাতৃ হত্যার জন্য তাকে কি বলা হতো? তাকে কিন্তু বলা হতো ফ্রেন্ডস চণ্ডাশোক। তাকে কি বলা হতো? চণ্ডাশোক বলা হতো। কিসের জন্য? ভাতৃ হত্যার জন্য তাকে কিন্তু চণ্ডাশোক বলা হতো। আর এটা খুব একটা গুরুত্বপূর্ণ যে কলিঙ্গ যুদ্ধ কিন্তু 261 খ্রিস্টপূর্বাব্দে 261 খ্রিস্টপূর্বাব্দে তার আমলে কিন্তু কলিঙ্গ যুদ্ধ হয়। তাহলে অশোক সম্পর্কিত খুব গুরুত্বপূর্ণ তথ্যাদি আমরা জেনে গেলাম। পরবর্তী প্রশ্ন আমরা দেখব কি আছে। পরবর্তী কিন্তু প্রশ্ন এখানে বলা হচ্ছে যে কোন সুলতানের উৎসাহে রাজতরঙ্গিনী এবং মহাভারত ফার্সিতে অনুবাদ করা হয়? এ জৈনুল আবেদিন, বি ইলিয়াস শাহ, সি ইলতুৎমিশ, না ডি হোসেন শাহ। এর কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস, এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন হবে এ এর সঠিক উত্তর, অর্থাৎ জৈনুদ্দিন আবেদিন কিন্তু ফার্সিতে এটা অনুবাদ করেছিল। পরবর্তী প্রশ্ন আমরা দেখব কি যে কি আছে, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্নোত্তর, যে পাইবস কথাটির অর্থ কি? এর আগের প্রশ্নোত্তর তোমরা যদি ভালো করে দেখো তাহলে এই পয়বস এই কথার উত্তর কিন্তু তোমরা অনেকেই পেয়ে যাবে যদি মনোযোগ সহকারে দেখে থাকো। অপশন এ বলছে যে সম্রাটের পদদ্বয় চুম্বন করা। অপশন বি বলছে অভিবাদন জানানো। সি মাথা নত করে প্রণাম করা। ডি সম্রাটের সামনে কথা না বলা। এর কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ হবে এর সঠিক উত্তর। অর্থাৎ আমরা এর আগে আলোচনা করেছি যে পাইবস কথাটির অর্থই হলো কি, পাইবস কথাটির অর্থ হলো সম্রাটের পদদ্বয় চুম্বন করা। সম্রাটের পদদ্বয় চুম্বন করা এর হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন আমরা দেখব যে পরবর্তী প্রশ্ন কি হয়েছে। এখানে বলা হচ্ছে যে জাবতি প্রথার উদ্যোক্তা কে? এ আকবর, বি শের শাহ, সি সিকান্দর লোদি, ডি গিয়াসউদ্দিন তুগলক। এর সঠিক কিন্তু উত্তর হয়ে যাবে অপশন এ হবে এর সঠিক উত্তর, অর্থাৎ জাবতি কিন্তু আকবর প্রবর্তন করেছিলেন। আকবর সম্পর্কিত কয়েকটা তথ্য আমরা জানবো। এখানে তথ্য হিসাবে আমরা এটা জানবো যে আকবর কিন্তু ছিলেন কি হুমায়ুনের পুত্র।
এটা আমরা জানি যে 1556 সালে 5ই নভেম্বর কিন্তু পানিপথের দ্বিতীয় যুদ্ধে আদিল শাহের সেনাপতি হিমুকে কিন্তু আকবর পরাজিত করেছিলেন। তারপর আমরা জানি যে 1575 সালে 1575 সালে কি হয় যে ফতেপুর সিক্রিতে তিনি ইবাদতখানা নামে একটা প্রবর্তন করেন, যেখানে বিভিন্ন ধর্ম নিয়ে আলোচনা করা হতো। আর তিনি আবার দিন ই ইলাহি প্রবর্তন করেন, যেখানে নিজাম কিন্তু হিন্দু হিসাবে প্রথম সদস্য পদ লাভ করেছিল। এছাড়া মনসবধারী প্রথা, দহসাল প্রথা, বিভিন্ন প্রথা তিনি আকবর প্রবর্তন করেন। আকবর সম্পর্কিত কয়েকটি তথ্য আমরা জেনে গেলাম। এবারে দেখব যে পরবর্তী প্রশ্ন কি আছে। এখানে পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে যে রেহালা এর রচয়িতা কে? এ ইবন বতুতা, বি কালিদাস, সি নিকলো বা কোনোটি নয়। এর কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ হবে এর সঠিক উত্তর, অর্থাৎ ইবন বতুতা কিন্তু উক্ত গ্রন্থটির রচয়িতা। পরবর্তী প্রশ্ন এখানে বলা হচ্ছে যে চাহার বাগ আসলে কি? বাবরের প্রিয় মহল, বি মোগলদের রান্নাঘর, সি মোগল আমলের বাগান, ডি মোগল আমলের স্থাপত্য রীতি। এর কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি হবে এর সঠিক উত্তর, অর্থাৎ মোগল আমলের বাগানকে কিন্তু চাহার বাগ বলা হতো সেই সময়, অর্থাৎ মোগল যুগে। পরবর্তী প্রশ্ন আমরা দেখব যে পরবর্তী প্রশ্ন কি আছে। এখানে পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে যে দিনেমার বলতে কোন দেশের লোকেদের বলা হতো? এ নেদারল্যান্ড, বি পর্তুগিজ, সি ডেনমার্ক, ডি হল্যান্ড। এর সঠিক কিন্তু উত্তর হয়ে যাবে ডেনমার্কের লোকেদের বলা হতো। পরবর্তী প্রশ্ন এখানে বলা হচ্ছে যে এখানে বলা হচ্ছে যে সিন্ধু সভ্যতার কোথায় সিটাডল ছিল না? চানহুরাদাহ, মহেঞ্জোদারো, হরপ্পা, কালীবঙ্গান। এর কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস অপশন এ হবে সঠিক উত্তর, অর্থাৎ চানহুদারোয় কিন্তু সিটাডল ছিল না। এর পরবর্তী প্রশ্ন দেখব যে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে? এ নিজামুদ্দিন, বি মঈনুদ্দিন, সি রামানন্দ, ডি বখতিয়ার। এর কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস অপশন বি হবে এর সঠিক উত্তর, অর্থাৎ মঈনুদ্দিন কিন্তু চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন। পরবর্তী প্রশ্ন এখানে বলা হচ্ছে যে কে বাবরকে ভারত আক্রমণের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন? এ দৌলত খাঁ লোদি, বি ইব্রাহিম লোদি, সি সিকন্দর লোদি, ডি কোনোটি নয়। এর কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ হবে এর সঠিক উত্তর, অর্থাৎ দৌলত খাঁ লোদি কিন্তু বাবরকে আক্রমণের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই সময় দৌলত খাঁ লোদি পাঞ্জাবের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন, এবং সেই সময়ে বাবরকে কিন্তু ভারত আক্রমণের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন, এবং তৎক্ষণাৎ বাবর কিন্তু ভারত আক্রমণ করেছিলেন। 1526 সালে কিন্তু ভারত আক্রমণ করেছিলেন। আমরা অনেকেই জানি যে কত সালে 1526 সালে কিন্তু এটা ভারত আক্রমণ করেছিলেন। সেই সময় 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধ কিন্তু বাবর করেছিলেন, এবং সেই যুদ্ধে কিন্তু বাবর জয়লাভ করেছিলেন। আর এ সম্পর্কিত কয়েকটি তথ্য আমরা জানবো যে বাবর কথার অর্থই হলো কি? বাঘ। বাবর কথার অর্থই হলো কি? বাঘ। এছাড়াও তুজু কি বাবরি বা বাবরনামা হিসাবে একটা গ্রন্থ কিন্তু বাবর জীবনীমূলক গ্রন্থ রচয়িতা করা হয়। তারপর একে একে কিন্তু খানুয়ার যুদ্ধ, যেটা 1527 সালে খানুয়ার যুদ্ধ 1527 সালে হয়, যেখানে বাবর কিন্তু রানা সিংহকে পরাজিত করেছিলেন। তারপর 1528 সালে হয় চান্দেসির যুদ্ধ, যেখানে মেদিনী রায়কে পরাজিত করেছিলেন। 1529 সালে ঘরঘরার যুদ্ধে মাহমুদ লোদিকে পরাজিত করেছিলেন। তাহলে বাবর সম্পর্কিত কিছু তথ্য আমরা জেনে গেলাম। এবার চলো দেখে নি চট করে যে পরবর্তী প্রশ্ন কি আছে ফ্রেন্ডস। পরবর্তী প্রশ্ন এখানে বলা হচ্ছে যে ন্যায়ের শৃঙ্খল কে স্থাপন করেন? এ শাহজাহান, বি আকবর, সি হুমায়ুন, ডি জাহাঙ্গীর। এর কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস অপশন ডি হবে এর সঠিক উত্তর, জাহাঙ্গীরই কি ন্যায়ের শৃঙ্খল রচনা করেন।
তো ফ্রেন্ডস, জাহাঙ্গীর সম্পর্কিত কিছু তথ্য আমরা জানবো। যে জাহাঙ্গীর সম্পর্কিত কিছু তথ্য এখানে বলা হচ্ছে যে জাহাঙ্গীর কিন্তু ছিলেন আকবরের একজন পুত্র। আকবরের একজন পুত্র ছিলেন জাহাঙ্গীর, যার প্রকৃত নাম ছিল কি? সেলিম। এই জাহাঙ্গীরের প্রকৃত নাম কি ফ্রেন্ডস? জাহাঙ্গীরের প্রকৃত নাম কিন্তু সেলিম ছিল। আবার তিনি গুরু অর্জুন সিং, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এখানে হতে পারে যে অর্জুন সিং, গুরু অর্জুন সিংকে কিন্তু তিনি হত্যা করেছিলেন। জাহাঙ্গীরের দরবারে কিন্তু হকিন্স তার দরবারে আসেন 1608 সালে। 1608 সালে কিন্তু হকিন্স তার দরবারে আসেন এবং 1615 সালে তার দরবারে আরেকজন আসেন, তিনি হলেন স্যার টমাস রো। তাহলে জাহাঙ্গীর সম্পর্কিত খুব গুরুত্বপূর্ণ তথ্য আমরা জেনে গেলাম। এবারে দেখব পরবর্তী প্রশ্ন কি আছে। এখানে পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে যে শশাঙ্ক কার উপশাসক ছিলেন? এ শিব, বি কালী, সি বিষ্ণু, ডি ব্রাহ্ম। এর সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস, এর সঠিক উত্তর হবে অপশন এ হবে সঠিক উত্তর, অর্থাৎ শিব। পরবর্তী প্রশ্ন আমরা দেখব যে পরবর্তী প্রশ্ন এখানে বলা হচ্ছে যে বিক্রম মহাবিহারকে প্রতিষ্ঠা করেন? এ ধর্মপাল, বি দেবপাল, সি মহিপাল, ডি গোপাল। এর ফ্রেন্ডস এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ হবে সঠিক উত্তর, অর্থাৎ ধর্মপালই কিন্তু বিক্রমশিলা মহাবিহার তৈরি করেছিলেন। এর সম্পর্কিত কিছু তথ্য আমরা জানব যে 750 সালে কিন্তু পাল বংশ প্রতিষ্ঠা করেন কে? গোপাল। এবং শেষ পাল বংশের রাজা ছিলেন গোবিন্দ পাল। এই ধর্মপালের আমলে কিন্তু ত্রিশক্তি আমরা জানি যে সংগঠিত হয়েছিল, যেটা পাল, প্রতিহার ও রাষ্ট্রকূটদের মধ্যে হয়েছিল। গুরু তার ছিলেন বৌদ্ধ পণ্ডিত হরিভদ্র। এছাড়াও তিনি বিক্রমশিলা মহাবিহারের পাশাপাশি সোমপুরী বিহার মগধে প্রতিষ্ঠা করেছিলেন। গুরুত্বপূর্ণ তথ্যাবলীগুলো আমরা জেনে গেলাম, যে তথ্যাবলী খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন উত্তর হতে পারে। তো পরবর্তী প্রশ্ন কি আছে আমরা জানবো যে ফ্রেন্ডস, নিম্নলিখিত কোন বংশের শাসকগণ দক্ষিণ ভারতে সবচেয়ে বেশি আধিপত্য প্রতিষ্ঠা করেছিলেন? এ চালুক্য বংশ, বি চোল বংশ, সি পল্লব বংশ, ডি সেন বংশ। এর ফ্রেন্ডস এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি হবে এর সঠিক উত্তর, অর্থাৎ চোল বংশই কিন্তু দক্ষিণ ভারতে সবচেয়ে বেশি আধিপত্য প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তী প্রশ্ন ফ্রেন্ডস আমরা দেখব যে পরবর্তী প্রশ্ন এখানে বলা হচ্ছে যে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কার আমলে পাস হয়? ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কার আমলে পাস হয়? অপশন এ লর্ড লিটন, অপশন বি লর্ড রিপন, অপশন সি লর্ড আর্মস্ট্রং, লর্ড ক্যানিং। এর সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস, সঠিক উত্তর হবে অপশন এ হবে সঠিক উত্তর, অর্থাৎ লর্ড লিটন কিন্তু ভার্নাকুলার প্রেস অ্যাক্ট পাস করেছিলেন। পরবর্তী প্রশ্ন এখানে দেখব আমরা। পরবর্তী প্রশ্ন ফ্রেন্ডস কি বলছে যে শিক্ষার জন্য প্রথম অর্থ বরাদ্দ করা হয় কোন চার্টার অ্যাক্টের মাধ্যমে কিন্তু অর্থ বরাদ্দ করা হয়েছিল? এ 1773, বি 1793, সি 1813, ডি 1833। এর কিন্তু উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস, সঠিক উত্তর হবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ 1813 সালে কিন্তু এটা করা হয়েছিল, বা এই অ্যাক্টের অনুযায়ী কিন্তু প্রথম অর্থ বরাদ্দ করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব ফ্রেন্ডস কি আছে যে ভারতীয় জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশনের সভাপতি কে ছিলেন? এ দাদাভাই নৌরোজি, বি বাল গঙ্গাধর তিলক, সি গোপাল কৃষ্ণ গোখলে, ডি রাস বিহারী ঘোষ। এর কিন্তু সঠিক উত্তর হবে ফ্রেন্ডস অপশন ডি হবে এর সঠিক উত্তর, অর্থাৎ রাসবিহারী ঘোষই কিন্তু সুরাট অধিবেশনের সভাপতি ছিলেন। পরবর্তী প্রশ্ন দেখব কি আছে। পরবর্তী প্রশ্ন এখানে বলা হচ্ছে যে মেবার এ রানা প্রতাপ সিংহ মোগল সেনাদের দ্বারা পরাজিত হয়েছিলেন কোন যুদ্ধে? ফ্রেন্ডস, পূর্ববর্তী প্রশ্নোত্তরগুলো যদি তোমরা দেখো তাহলে এটা ভালো করে তোমরা জানবে যে এখানে রানা প্রতাপ সিংহের কথা বলা হয়েছে, যে তিনি কোন যুদ্ধে পরাজিত হয়েছিল। এটা কিন্তু কি হয়েছিল? মেবার, বি চিতর, সি হলদিঘাট, ডি উদয়পুর। এর কিন্তু সঠিক উত্তর হবে ফ্রেন্ডস যে হলদিঘাট যুদ্ধে কিন্তু
রানা প্রতাপ সিংহ, মেবারের রানা, তার সঙ্গে মোগলদের কিন্তু হলদিঘাটের যুদ্ধ হয়, যেখানে মেবারের রানাদের মধ্যে সংগঠিত হয়েছিল। তার পরবর্তী প্রশ্ন আমরা দেখব কি আছে। পরবর্তী প্রশ্ন অর্থাৎ এই পর্বের শেষ প্রশ্ন দেখব যে 1943 খ্রিস্টাব্দে অক্টোবর মাসে সুভাষচন্দ্র বসু আরজি হুকুমত ই হিন্দ প্রতিষ্ঠা করেন। এটা কোথায় প্রতিষ্ঠা করেন? এ রেঙ্গুনে, বি সিঙ্গাপুরে, ডি জার্মানিতে, সি জার্মানিতে, ডি জাপানে। এর সঠিক কিন্তু উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। অর্থাৎ সিঙ্গাপুরে কি যে সুভাষচন্দ্র বসু হুকুমত ই হিন্দ প্রতিষ্ঠা করেছিলেন। সুভাষচন্দ্র বসু সম্পর্কিত কিছু তথ্য আমরা জানব যে তিনি 1939 সালে ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন। কত সালে? 1939 সালে কিন্তু এটা প্রতিষ্ঠা করেন ফরওয়ার্ড ব্লক। তাছাড়া তিনি একটি গ্রন্থ রচনা করেন, দ্য ইন্ডিয়ান স্ট্রাগল, খুব গুরুত্বপূর্ণ একটা গ্রন্থ যেটা নেতাজি সুভাষচন্দ্র বসু রচনা করেছিলেন, দ্য ইন্ডিয়ান স্ট্রাগল। এছাড়াও 1941 সালের 17 জানুয়ারি জিয়াউদ্দিন ছদ্মবেশ ধারণ করে জার্মানিতে পৌঁছান, অর্থাৎ কলকাতা থেকে তিনি জার্মানিতে পৌঁছেছিলেন। এই গেল আজকের পর্বের খুব গুরুত্বপূর্ণ একটা পর্ব, যেখানে বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর তোমাদের সামনে আমরা উপস্থাপন করলাম। এই সব প্রশ্নগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে এবং এই ধরনের পর্ব তোমরা যদি পেতে চাও, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী যখন ভিডিও আপলোড হবে তখন বেল আইকনটির মাধ্যমে সেই নোটিফিকেশান তোমাদের সামনে চলে যাবে, যাতে তোমরা সবার চাইতে সামনের দিকে নির্দিষ্ট গন্তব্যস্থলে এগিয়ে যেতে পারো, সবাইকে পিছনে ফেলে। তো আজকের মতো আপাতত এটুকুই। আবার এই সব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের সামনে এবং হাজির হব, এবং তার সাথে সাথে বিভিন্ন প্রশ্নের অনেক তথ্যাবলী তোমাদের সামনে তুলে ধরব, যে সব তথ্যগুলো বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন মাধ্যম দিয়ে অর্থাৎ বিভিন্ন প্রশ্ন করে সেগুলো তোমাদের জিজ্ঞাসা করা হবে। তো আজকের পর্বটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর এই ভিডিওর মধ্যে দিয়ে কোথাও যদি আমার ত্রুটি হয়ে থাকে বা কোথাও যদি কোনো কোথাও প্রবলেম হয়ে থাকে, তাহলে ছোট ভাই বলে আমাকে মার্জিত করবে। তো আমার এই ভিডিওটি দেখার জন্য অবশ্যই তোমাদেরকে ধন্যবাদ দেব, তোমাদের মূল্যবান সময়টুকু আমাকে দেওয়ার জন্য। ধন্যবাদ।